এই মেয়ে, কে তুমি? আর আমার বিছানায় কেন? কি কাজ এখানে তোমার? পরপর তীক্ষ্ণ ঝাঁঝালো পুরুষালী কণ্ঠে কিছুটা ঘাবড়ে গেল নববধূ সেজে বসে থাকা তাসফি। কি হলো, আনসার মি। আবারও সেই একই ঝাঁঝালো কণ্ঠ কর্ণগোচর হতেই খাটের ওপরে বসে থাকা তারই বিয়ে করা স্ত্রী 17 বছরের তাসফি ভয়ে কেঁপে উঠল। তাসফি এখন কি উত্তর দিবে এই প্রশ্নের? সে এই রুমে থাকা পুরুষটির, মানে তার বিবাহিত স্ত্রী, নাকি অন্য কিছু? যে মানুষের নিজের বিয়ের কথা মনে থাকে না, বেনারসি পরিহিত সদ্য বিবাহিত বউকে চিনতে পারে না, তাকে কি উত্তর দেওয়া যায়? অবশ্য চিনবে কি করে? এই বদমেজাজি ডাক্তার তো বিয়ের আগে তাকে দেখেইনি, কিন্তু তাসফি তো ঠিকই দেখেছে। আচমকাই এক ঝটকায় খাটের কাছে এসেই বেনারসি পরিহিত তাসফিকে টেনে নামাতে গিয়েই ঝাঁঝালো কণ্ঠে ডাকতে লাগলো, আপা, আপা। হঠাৎ বজ্র কণ্ঠ কর্ণগোচর হতেই বাসন্তী কিছুটা ঘাবড়ে গেল, এগিয়ে গেল রুমের দিকে। কি ব্যাপার ভাই, তুই এমন চিল্লাচিল্লি করছিস কেন? বাড়িতে দাদু আছে, ভুলে গেলি ভাই? এ মা তাসফি, রুম এমন অন্ধকার কেন? কতবার বলেছি ভাই, রুমের এই ফ্যাসফেসে আলোয় কিছুই দেখা যায় না, লাইটটা পরিবর্তন কর। তোর রুচি ঠিক হলো না রে ভাই। নিস্তব্ধ তেরছা কণ্ঠেই জবাব দিল, অন্তত তোমাদের রুচির থেকে এনাফ ভালো, না হলে একটা নাবালিকা মেয়ের সাথে আমায় বিয়ে দিতে না। ভাই, ও নাবালিকা নয়, সাবালিকা। শুধু 18 হয়নি, এই যা। ডাক্তারি পাশ করেছিস তুই যে কিভাবে বলতো ভাই? আদতে কিছু পড়েছিস তো? নিস্তব্ধ চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। মিছে তর্কের কোনো প্রয়োজন সে মনে করছে না। ভয়ে চুপসে থাকা তাসফি যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক, মানবের তাহলে বিয়ের কথা মনে আছে। বাসন্তী আবারও বলে উঠল, আর বিছানায় কে বলে চেঁচাচ্ছিস কেন? বিছানায় তোর বউকে বসিয়ে গেলাম তো। এতে মহাভারত তো আর অশুদ্ধ হয়নি, তাই না? নিস্তব্ধ নিজের বইয়ের মুখখানা না দেখলেও রেজিস্ট্রি পেপারে সাইন করার সময় ঠিকই খুব ভালো করে তার পাশে গুটি গুটি অক্ষরে লেখা তাসফি বিনতে আনহা এই নামখানা জহুরির চোখে পরখ করেছিল। হাতের লেখা মোটেও আহামরি সুন্দর ছিল না, নিস্তব্ধ মুখ সিটকিয়েছিল, তবুও চোয়াল শক্ত করে নিজের সাইনখানা করেছিল ডাক্তার নিস্তব্ধ ইয়াসার। কিন্তু বোকা মানবের কে বোঝাবে? নার্ভাসনেসে সই করার সময় প্রচণ্ড পরিমাণে হাত কেঁপেছিল তাসফির, তাই তো নামের সঙ্গে অক্ষরগুলো হয়েছে কাঁপাকাঁপি, একটা বড় একটা ছোট। গর্জে উঠল নিস্তব্ধ, হোয়াট আর ইউ ক্রেজি আপা? ওকে আমার রুমে কেন নিয়ে এসেছিস? ও কি আমার রুমে থাকবে নাকি? তুই জানিস আমি রুম শেয়ার করা পছন্দ করি না। বিয়ে করেছি মানে এই নয় যে ও সব কিছুতেই ভাগ বসাবে। এই মেয়েকে এক্ষুনি রুম থেকে বের কর আপা। নিস্তব্ধর চিৎকারে ভয়ে কিছুটা কেঁপে উঠল তাসফি, আরো জড়সড় হয়ে এঁটে বসে রইল বিছানায়। বাসন্তী কণ্ঠে কিছুটা বিরক্তি মিশিয়ে বলল, আর চিল্লাস না তো ভাই। দিন দিন তোর এই উগ্রতা কিন্তু আমাদেরকে অতিষ্ঠ করে তুলেছে। কিছু করার নেই, দাদু যে কয়টা দিন আছে একটু কষ্ট তো তোকে করতেই হবে, তারপর না হয় অন্য ব্যবস্থা করা যাবে। নিস্তব্ধ বিরক্তিতে ভুরু কুঁচকে নিল। কথায় কথায় একদম দাদু দাদু করবি না তো আপা। তোর দাদুকে আমি ভয় পাই বলে তোর মনে হয়? হ্যাঁ, পাস না, সেটাই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোর ওই বুড়ো দাদুর শুধুমাত্র ব্ল্যাকমেল করাই এই বিয়েটা করতে হয়েছে। এই মেয়ের আমাকে বহন করবে তার সেই ক্ষমতা আছে? পুচকে একটা মেয়ে, নাক টিপলে দুধ বেরোবে। 28-এর কোঠায় পা দেওয়া তাগড়া যুবক সে। চেয়েছিল তার মতো প্রতিষ্ঠিত কাউকে বিয়ে করবে, অথচ এখন তাকে একটা 18 গ্যাপ আনম্যারিড পুচকে মেয়েকে নিজের সাথে সারা জীবন জড়িয়ে রাখতে হবে। বিরক্তিতে তার গা গুলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কেউ আগুনের বোঝা তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, ঝলসে যাচ্ছে শরীর। বাসন্তী স্পষ্ট করে জানিয়ে দিল, আমি এত কিছু জানি না ভাই। দাদু আমাকে এগুলো বলতে বলেছিল, বলে গেলাম। এখন বিরোধিতা করতে চাইলে দাদুকে গিয়ে বলতে পারিস আমি কিছু জানি না। বাসন্তী এগিয়ে গেল বিছানায় জড়সড় হয়ে বসে থাকা তাসফির দিকে। ভাইকে শুনিয়ে শুনিয়েই বলল, এই যে তাসফি,
রাতে তোমার কাছে এসে ভাই যা চাইবে তাই দিও কিন্তু, ঠিক আছে? ভাই কিন্তু বেশ রাগী, যা বলে সব শুনবে, কেমন? তাসফি এমন একটা ভান করলো যেন সে লজ্জায় মূর্ছা যাচ্ছে, কিন্তু ঘটনাটা মোটেও এমনটা নয়। সে মোটেও কোনো লজ্জা টজ্জা কিছুই পাচ্ছে না। আপা, নিস্তব্ধর স্বর কিছুটা ঝাঁঝালো ঠেকলো। তোর আপাকে আজ রাতে আর পাচ্ছিস না ভাই, টাটা, বেস্ট অফ লাক। বাসন্তী যেতেই নিস্তব্ধ রাগে ফেটে পড়ল। শব্দ করেই নিজ হাতে হাত ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপরে রেখে কাঁধে তোয়ালে ঝুলিয়ে সোজা ঢুকলো ওয়াশরুমে। ধরাম করেই দরজাটা লাগালো। কিছু করার নেই, দুটো দিন এই উটকো ঝামেলাটাকে তার সহ্য করতেই হবে। ওয়াশরুমের দরজা লাগানোর শব্দে চমকে উঠল তাসফি। আল্লাহ, দরজাটা ভেঙে টেঙে যায়নি তো আবার? চুপি চুপি চেক করতে হবে। এই মানবের সমস্যা কি? যখন তখন ধমকাবে, চিল্লাবে, শব্দ করে দরজা লাগাবে। আরে বাবা, তাসফির এইটুকুন পরাণ, তার কি আর এত ধমক সহ্য করার ক্ষমতা আছে নাকি? আশ্চর্য। বাসন্তী বেরিয়ে আসতেই সকলে তার ওপরে ঝাঁপিয়ে পড়ল। দাদু জিজ্ঞাসা করলো, সব সেট করে দিয়ে এসেছিস তো দি ভাই? একদম দাদু। দাদু বলল, এবার দেখবো দাদু ভাই, সুন্দরী বউকে ছেড়ে নাবালিকা করে করে কদিন কাটাও তুমি। সকলে একজোটে হেসে নিল। নিস্তব্ধর মা অনিমা বেগম এগিয়ে এলেন, সকলের দিকে গম্ভীর কণ্ঠে বলেন, রাত অনেক হয়েছে, যাও যে যার রুমে যাও, ঘুমাও গিয়ে, সকালে আবার কথা বলো। সবাই সুরসুর করে নিজের রুমে চলে গেল। বলা চলে অনিমা বেগমের থেকেই নিস্তব্ধ বোধহয় সমস্ত রাগ ট্রান্সফার হয়েছে। যেমন মা, তার তেমন ছেলে। নিলয় সাহেব চাইলেন নিজ স্ত্রীর পানে, ভয় ভয় লাগছে তাকে আবার কিছু না বলে বসে তার গিন্নি। অনিমা বেগম নিজ শ্বশুরের দিকে চেয়ে ভদ্রতার সহিত বলেন, বাবা, আপনি রাতে কি আর কিছু খাবেন? তাহলে রুম্পাকে বলে দেই। ভদ্রলোক কথার বিরোধিতা করলেন, না না বৌমা, আমি রাতে আর কিছুই খাবো না, রাত হয়েছে, যাই শুয়ে পড়ি। বলেই দাদু চললেন তার ঘরের দিকে। কি ব্যাপার, তুমি এমন সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? স্ত্রীর কথায় নিলয় সাহেব থতমত খেলেন। যা ভেবেছিল তাই হলো। তার গিন্নি সকলের রাগ এখন তার ওপরেই ঝাড়বে। ঠিক আছে, আমি বরং রুমে যাই গিন্নি, তুমি এসো। দাঁড়ান। নিলয় সাহেব চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়লেন। নিস্তব্ধ বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু এখনই কেন আপনার বাপ মেয়েটাকে ওর কাছে ঠেলে পাঠাচ্ছে? কেন উঠে পড়ে লেগেছে আমার ছেলের পেছনে? আপনার মতো তো আর আমার ছেলে এতটাও অধৈর্যশীল নয়। আপনার বাপ কেন তাকে লাগাম ছাড়া বানাতে চেষ্টা করছে? আর মেয়েটার বয়স দেখেছেন? তার নিজেকে প্রস্তুত করতে আরও কিছুটা সময়ের প্রয়োজন। তাছাড়া তার এখন সংসার করার বয়স হয়নি। তার পড়াশোনা আছে, কিছুদিন পর সে ডাক্তারি পড়বে। মানলাম ভাগ্যচক্রে বিয়েটা হয়েছে কারণবশত, তার মানে এই নয় যে তাকে এক্ষুনি সংসার করতে হবে। এই জন্যই বলে বুড়ো মানুষের বোধ বুদ্ধি থাকে হাঁটুতে। আপনার বাবাকে জানিয়ে দেবেন, বেশি বাড়াবাড়ি যেন সে না করে। অনিমা বেগম হনহন করে সিঁড়ির ধাপ অতিক্রম করে উপরে উঠে গেল। নিলয় সাহেব করুণ চোখে তাকিয়ে রইল নিজ গিন্নির পানে। এই এক সমস্যা, গিন্নি তার শ্বশুরের সাথে অতি ভদ্রভাবে কথা বলেন, অথচ তার কাছে সমস্ত কর্কশ নালিশ এসে জুড়ে দেয়। আরে বাবা, সে কি করে এখন বাবাকে বলবে? আরে, তার ছেলের বয়স 28, এখন নাতি নাতনির মুখ না দেখলে হয়? তাছাড়া তাসফি তো এতটাও ছোট নয়, সামনের মাসেই তার 18 পড়বে। নিলয় সাহেব নিজে তার মায়ের কোলে আলো করে এসেছিলেন 16 বছর বয়সে, তাহলে সমস্যা কোথায়? এই জন্যই লোকে বলে বেশি বিদ্যা ভয়ঙ্কর, আর তার অতিরিক্ত শিক্ষিত গিন্নি চরম ভয়ঙ্কর। নিস্তব্ধ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল মেয়েটা এখনো হাবাতের মতো করে সেভাবেই বসে আছে। বিরক্তিতে কপাল কুঁচকে নিল সে। এই মেয়ে বসে থাকুক আর দাঁড়িয়ে থাকুক, তাতে তার কিছুই যায় আসে না। সে সোফায় বসে নিজ কাজে ব্যস্ত হলো। এই বিয়ে নিয়ে দুদিন কাজ থেকে বিরতি নিয়েছিল সে। আর নয়, কাল থেকেই হসপিটালে জয়েন করতে হবে। শুধু শুধু ঘরে বসে থাকার চেয়ে হসপিটালের গন্ধ শোকা অনেক ভালো।
তাছাড়া কিছুদিন পর সে আর থাকবেও না। ল্যাপটপটা ওপেন করে কালকের অ্যাপয়েন্টমেন্টগুলো দেখতে লাগলো সে। ল্যাপটপের স্ক্রিনে লাগাম ছাড়া আজীব গোষ্ঠীর ভিডিও কল দৃশ্যমান হলো তখন। দোটানা মনে তা রিসিভ করলো নিস্তব্ধ। মুহূর্তে সকলের হাস্যোজ্জ্বল মুখশ্রীর সাথে ভেসে এলো লাগামহীন কথাবার্তা। বাসরাত কেমন কাটছে আমাদের ডাক্তার বন্ধুর? হুম হুম। কেমন কাটবে মানে? আমাদের বন্ধু তো নিজেই সার্জন। ইনজুরি হলে তো সে নিজেই সঙ্গে সঙ্গে সেলাই করে নিবে। সো নো চিন্তা গাইস। ল্যাপটপ থেকে ভেসে আসা পরপর বাক্যালাপে চোখ বড় বড় করে নিল তাসফি। আস্তাগফিরুল্লাহ। সি সি, কি অসভ্য মার্কা কথাবার্তা! ভাব দেখায় সাধুপনার। নিস্তব্ধ আর চোখে একবার তাসফির দিকে তাকিয়ে ঝটপট এয়ারপডটা কানে গজল। চোখ পাকিয়ে তাকালো বন্ধু মহলের দিকে। সবগুলো বদমাস, মান সম্মান সব ধুয়ে দিচ্ছে ওর এই নাবালিকা মেয়েটার সামনে। কলের ওপার পাশ থেকে সুজন চেঁচিয়ে উঠল, কি খবর মামা? কথা বলো না কেন? হুম, বাসর রেখে এখানে কি? নাকি দ্রুতই কাজ সেরে ফেলেছো? বলো বাছা। মাহিন ধমক দিল তাকে, আরে চুপ থাক সুজন মাঝি। এই নিস্তব্ধ, বউ দেখা আগে। নিজের নাম নিস্তব্ধ, তাই বলে কি বিয়েটাও এমন নিঃশব্দে করে ফেলবি বেটা? শালা চুপি চুপি বিয়ে করে নিলি। এই, তোর কলিজার বন্ধুদের একটাবারও খবর দিলি না? আরে, তোদের বাড়ির পাশের বাড়ি আমাদের, বলার সঙ্গে সঙ্গেই তো হাজির হয়ে যেতাম। ফ্রিতে মাংস খেতাম, একটু বাসরের টাকা পেতাম। মাহিনের সব উগরে দেওয়ার ওপর অপার পাশে থাকা সৃজন গলা খাকারি দিল। মাহিনের যেন হুঁশ ফিরল সে কি বলেছে। দ্রুত নিজের জিভ কাটল। না মানে বলছিলাম আর কি, আরশি না বললে তো জানতেই পারতাম না। ওদের ফালতু কথায় নিস্তব্ধ, বরাবরই নিরামিষ। কপাল কুঁচকে দাঁতে দাঁত চেপে বলল, ফালতু কথা বাদ দিয়ে কাজের কথা থাকলে বল, না হলে ফোন কাট। এবারে আরশি আর আয়ানা চেঁচিয়ে উঠল, এই, একদম ফোন কাটবি না। একে তো না বলে বিয়ে করেছিস, তার উপরে এখনো বউ না দেখিয়ে বসে আছিস। এক্ষুনি আমাদের ভাবির ছবি পাঠা। নেই। নিস্তব্ধর এক শব্দে রাগী চোখে তাকালো সকলে, যেন ভস্ম করে দিবে ওদের ওই চোখ দিয়েই। সুজন বলে উঠল, নেই? তাহলে ক্যামেরায় দেখা, নাকি সেটাও দেখানোর মতো? জাস্ট শ্যাট আপ সুজন, ওর এখনো 18 হয়নি। বাজে কথা বলবি না। দেখতে ইচ্ছে হলে এসে দেখে যাস, আমি কাউকে দেখাতে পারবো না। সবাই চোখ উল্টে তাকালো। বলিস কি ভাই, ভাবির 18 হয়নি? আরে ধুর, 18 হয়নি তো কি হয়েছে? এখনকার মেয়েরা সব ওভার স্মার্ট, বুঝলি মাহিন? ওদের সবার কথায় তৃপ্তি প্রচণ্ড বিরক্ত হলো। তার এইসব অতিরিক্ত ন্যাকামি কিছুই মনে হচ্ছে না। একে তো তাকে না জানিয়ে নিস্তব্ধ বিয়ে সেরে ফেলল, তার উপরে বাসরের কথা শুনে তার গা পিত্তি জ্বলে যাচ্ছে। নিস্তব্ধ যেহেতু বিয়েটা মানছে না, তোদের এত আদিক্ষেতা করার কি আছে? আমি তো বুঝতেই পারছি না রে, তোরা কেন এত নাক গলাচ্ছিস? তৃপ্তির কথায় ফুঁসে উঠল সুজন। কেন কেন? আদিক্ষেতা করব না কেন? নাক গলাবো, 100 বার নাক গলাবো। আমাদের নাক আছে, তাই আমরা 1000 বার নাক গলাবো। তুই বরং তোর ওই দুর্গন্ধযুক্ত সর্দি মাখা নাক নিয়ে দূরেই থাক। আমাদের প্রিয় বন্ধু বিয়ে করে এনেছে, অথচ এখন বলবে সে নাবালিকা? হুম, তা তো হবে না। কেন ভাই, বিয়ে করার আগে মনে ছিল না? এখন সে নাবালিকা হোক আর বাচ্চা হোক, ভাই, এখন আমাদের ওই নাবালিকা ভাবির সাথেই তোর বাসরটা সেরে ফেলতে হবে, আর দ্রুত। আমাদের মামা কাকা ডাক শুনিয়ে ফেলতে হবে। সো নো ডিসকাউন্ট, অনলি ফুল মানি পেমেন্ট কর দ্রুত। শ্যাট আপ স্টুপিড। নিস্তব্ধর ধমকে সুজন মোটেও চুপসে গেল না, সে তার কথা চালিয়ে গেল। বুঝলি ভাই, সৃজনের একটা বাচ্চার মামা ডাক শুনতে শুনতে কান পচে জং ধরে গেল। খুব দ্রুত জংটা ছোটাতো। ভেবেছিলাম নিজেই পজিশন চেঞ্জ করব, কিন্তু এখন তো দাবার গুটি পাল্টে গেল। এখন তুই ভরসা। কি বলিস সবাই? সবাই একজোটে হৈ হৈ করে উঠল। মনে হচ্ছে মেসেঞ্জার গ্রুপ ভেঙেই বোধ হয় ওরা বেরিয়ে আসবে। সুযোগ থাকলে তাই করতো বোধ হয়। অ্যাপটাকে বানিয়েছে, তাকে এই সিস্টেমটাও চালু করে দিতে বলতে হবে। মেসেজে ঢুকে টুকুস করে ঘরে বেরিয়ে আসবে।
নিস্তব্ধ খট করে কলটা কেটে দিল। এদের সাথে কথা বলা মানে তার সময় নষ্ট। সবকটা লাগামহীন বিকৃত মুখের ভাষা। ফোনটা রিসিভ করাই তার বোকামো ছিল। সবচেয়ে বেশি লাগামহীন সুজন। নিস্তব্ধ আজও ভেবে পায় না এই ছেলেটা তার প্রিয় বন্ধুর খাতায় নাম লেখালো কি করে। বন্ধুদের ছবি দেখানোর কথায় নিস্তব্ধর মনে পড়ল সে তার সদ্য বিবাহিত বইয়ের মুখখানাই এখনো দেখেনি। ওই যে ঘোমটা দিয়ে বসে আছে রমণী, কালো না ফর্সা তাও সে জানে না, তার জানার দরকারও নেই। যাকে বউ হিসেবে মানতেই পারছে না, তার চেহারা দেখারও প্রয়োজন মনে করছে না সে। নিস্তব্ধ বিছানার দিকে এগিয়ে গেল, নববধূর দিকে তাকিয়ে ধমকে উঠল, এই মেয়ে, এখনো সঙ্গের মতো বিছানায় বসে আছো কেন? সারা রাত কি এভাবেই বসে কাটাবে? দেখি সরে বসো, তারপর যা খুশি করো। তাসফি মনে মনে ভেঙি কেটে বসলো। নিস্তব্ধ কাত হয়ে শুয়ে পড়ল। সিরিয়ালের মতো সে আর আরামের বিছানা ছেড়ে সোফায় ঘুমিয়ে ঘাড় ব্যথা করতে পারবে না, অসম্ভব। এই মানব তো কিছু না বলেই ঠিক শুয়ে পড়ল। এবার তাসফি কি করবে? তাসফি খুব যত্ন নিয়ে পরখ করলো তার নিজস্ব সুদর্শন পুরুষটিকে, যে কিনা বর্তমানে তার বর। কেমন নাম না জানা অনুভূতিতে শিহরিত হচ্ছে ভেতরটা। ফর্সা মিশ্রণ ত্বক, ঘন ভ্রু, পেশিবহুল হাত, সারা অঙ্গে যেন পুরুষত্ব উপচে পড়ছে। পুরুষ মানুষ এত সুন্দর কেন হবে? তাসফির নিজেরই হিংসে হচ্ছে। বোধহয় পুরুষটি সৌন্দর্যের দিক দিয়ে তাকেও ছাড়িয়ে গিয়েছে। আশ্চর্য! সুন্দর বলে কি তাসফি এই অহংকারী লোকটার প্রেমে পড়ে যাবে? মোটেও না। সুন্দর হলেই তো আর হবে না, তার ব্যবহার একদম কুৎসিত। মানুষের বাহ্যিক সৌন্দর্য ঠিক হলেই তো আর হবে না, ভেতরটাও তো সুন্দর হতে হবে। বুড়িটা বলে দিল তার স্বামী নাকি লাখে একটা, তার উপর ডাক্তার, তাদের নাকি মায়া দয়া বেশি। কিন্তু তাসফির ভাষ্য মতে ডাক্তাররা হয় কসাই। ঠিক মিলে গেল তার কথা। কিছুদিন পর সেও কসাইয়ের খাতায় নাম লেখাবে। বাবাকে কত করে বোঝালাম, বাবা সবে আমি এইচএসসি দিলাম, ইন্টার্নি শেষ করি, তারপর না হয় বিয়ে করি। আমি এখন বিয়ে করতে চাই না বাবা, প্লিজ বোঝার চেষ্টা করো। কিন্তু তার কোনো আকতেই কোনো কাজে দিল না। বুড়ির কথায় বাবা বিয়েতে এক পায়ে রাজি হয়ে গেল। তাছাড়া বুড়ির কথায় সকল প্রশংসা এখন পুরোটাই উল্টে দেখছে তাসফি। এই মানব মোটেও ভালো মানুষ নয়, বদমাস লোক একটা, আস্ত পাজি ডাক্তার, অসভ্য বর্বর কর্কশ। মা নেই, দাদি আর চাচির কাছে মানুষ সে, বাবাই তার সব। মায়ের কথা তার ভীষণ মনে পড়ে। হৃদয়ের কষ্টগুলো যেন তাসফির চোখ উপচে বেরিয়ে আসতে চায়। ধীরে ধীরে বাবার প্রতি তার বড্ড অভিমান জমা হচ্ছে হৃদপৃষ্ঠে। হৃদয়ের পাথরটা দীর্ঘাকৃত রূপ নিয়েছে যেন। তার মা ছিল একগুঁয়ে শিক্ষিত মহিলা। আজ তার মা থাকলে তার সারা জীবনের একটা ডিসিশন এইভাবে বাবাকে নিতে দিত? হয়তো না। আজ তার বিয়েটাও বোধহয় এইভাবে হতো না। কেন বাবা হুট করে এত দ্রুত তার বিয়ে দেওয়ার প্রয়োজন পড়ল তাসফি জানে না। তবে তার বাবা তাকে যেই যুক্তি দিয়েছে তার মনে হয়েছে সেটা নিছকই একটা বাহানা মাত্র। নিশ্চয়ই আরো অন্য বড় কোনো কারণ রয়েছে যেটা শুধু সেই জানে না। তবে সে তা জেনেই ছাড়বে। নিস্তব্ধর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তাসফি বিড়বিড়ালো কিছু। এই লোক সুন্দর হোক, যা খুশি হোক, সেও কি কম নাকি? সে কি বানের জলে ভেসে এসেছে? ইস, সে নাকি নাবালিকা। আরে তোর 14 গোষ্ঠী নাবালিকা। তওবা তওবা, তুই নাবালিকা? আরে কিছুদিন পর এই তাসফির ডাক্তারি পড়বে, কিছু বছর পর লোকের সেবা করবে, আর সে নাকি নাবালিকা। যত সব। হিসাব মোতাবেক আজ নাকি আবার তাদের বাসর রাত, বিয়ের প্রথম রাত। যেহেতু সেটা তো বাসর রাত হবেই বটে, কিন্তু বাসর রাত কি আসলে কেমন হয়? বাসর রাতে বুঝি এইভাবে দুজন মানব মানবী মুখ ঝামটি দিয়ে একে অপরের দিকে পিঠ দিয়ে ঘাপটি মেরে থাকে? দুনিয়ায় আদতে কারোর এমন বাসর হয়েছে কিনা তাসফির জানা নেই। বর বলে, মেয়ে তুমি বেরিয়ে যাও আমার ঘর ছেড়ে। আহা, কত সুন্দর বাসর! বাসর রাত নিয়ে তাসফির মাথা ব্যথা কোনো কালেই ছিল না। তবে এমন পরিস্থিতি কখনো তার সামনে আসবে সেটাও ধারণাও ছিল না। যাই হোক,
তবুও বাসর রাত নিয়ে তার খুব ভালো এক্সপেরিয়েন্স হলো। অবশেষে না চাইতেও গভীর দীর্ঘ নিঃশ্বাস বের হলো আর শ্বাসনালী ফেলে। এখন দেখার পালা এই গভীর নিঃশ্বাস কবে হালকা হবে। তারই প্রহর গোনা। খচমচে ভারী শাড়ি পরেই সেও কাত হয়ে শুয়ে পড়ল। বিয়েটি নিয়ে তার কোনো স্বপ্ন নেই। তার ইচ্ছা একদিন সেও বড় ডাক্তার হবে। সব ডাক্তারদের মতো কসাই সে হবে না। সে হবে নরম ধরনের ডাক্তার। যেমন অন্যদের মতো সে নিজের রোগীকে কখনো এই অসহ্য মানবের মতো ধমকাবে না। তার হৃদয় আবার ফোমের মতো নরম কিনা। ঘুমেরা ধরা দিল তাদের চোখে। কালো নিয়ন আলোয় কি স্নিগ্ধই না লাগছে তাদের। যেন তাসফির সংস্পর্শে অধিক আলোকিত এই দাম্ভিক ডাক্তার নিস্তব্ধ ইয়াসার কপলখানা। আকাশের চাঁদ মামার সঙ্গে সজ্জায়িত তাসফির উজ্জ্বল মুখের আদলে লুকিয়ে থাকা আলোয় নিস্তব্ধর আধারে ঢাকা ঘর আজ আলোকিত। তবে ডাক্তার নিস্তব্ধ ইয়াসার কবে তা ঠাহর করবে? কবুল একটি শব্দ মাত্র বলার সাথে সাথেই নাকি মেয়েদের জীবন পরিবর্তন হয়ে যায়। আসলেই কি শুধু কবুল বলার কারণেই তাদের জীবন পরিবর্তন হয়? হুম। তাদের জীবন পরিবর্তন হয় যখন তাদের চেনা পরিচিত পরিবেশ ছেড়ে একদম ভিন্ন পরিবেশে খাপ খাইয়ে নিতে হয়। ঘর আলাদা, ঘরের লোক আলাদা, এমনকি নিজের চেনা পরিচিত রুমটাও বদলে যায় এক লহমায়। একজন অপরিচিত পুরুষের সঙ্গে থাকতে হয় এক বিছানায়। আর পরিবেশ বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই কবুলের কঠিন ধাপগুলোও বেরিয়ে আসতে থাকে। কেউ কেউ মানিয়ে নিতে পারে, কেউ কেউ পারে না, হয় ডিভোর্স। তাসফি কি পারবে মানিয়ে নিতে? দুজন বিপরীত মানসিকতার জেদি মানব মানবীর মিলন কেমন করে হবে? কি করে হবে তাদের মিলন? আদতে কি দুজন বুনবে ভালোবাসার বুনন হৃদমাজারে? নাকি অন্যদের মতো তাদের পরিণতিও হবে শূন্য? তাদের জীবনের ধূসর রংধনু ঠেসে বের করে আনতে পারবে কি সাতরঙা ওই উজ্জ্বল রংধনু, যার প্রতিটা মুহূর্ত জ্বলজ্বল করবে তাদের ভালোবাসার রঙিন শিহরণে? ভীষণ চমৎকার একটি সকাল। তবে আকাশে কেমন যেন মেঘলা মেঘলা ভাব বিদ্যমান। চারপাশে কেন আজ গুমোট ভাব ধরে থাকবে? আকাশ কেন কালো থাকবে? তারা জানে না বুঝি কাল তাসফির বিয়ে হলো? আজ কি তাদের দুঃখী মানায়? গুমোট ধরা আকাশ যেন তাসফির মনের অন্দরে ঢুকে পড়েছে। সঙ্গে সংগ্রহ করে নিয়েছে তার সকল চিরাচরিত ভাবনা, সুখ দুঃখের সংমিশ্রণ। দুঃখ ছাড়া করার তো কিছুই নেই। যেখানে তার বরটাই পচা বাসি গন্ধ। তার কিশোরী বয়সের স্বপ্ন ছিল বিয়ের পর দিন ভোরে উঠে প্রথমে বরের মুখখানা দর্শন করিবে। কিন্তু কি হলো? তার আশায় সে গুড়ে বালি ঢেলে অসভ্য ডাক্তার চলে গিয়েছে রুম ছেড়ে। সকাল সকাল তাসফি চোখ মেলে দেখল তার মাথার উপরে শুভ্র ছাদখানা। পাশে কেউ নেই, আর না ঘরে। ঘরে সূর্যের আলোও নেই, তার বরও নেই। তার কিশোরী বয়সের প্রথম দেখা স্বপ্নটাই এই বাড়িতে অপূর্ণ রয়ে গেল। তবে বাকি স্বপ্নগুলো কি করে পূরণ হবে তার, সেটাও ভাববার বিষয়। আদতে কি হবে কিনা কে জানে। এমন সময় বাসন্তীর হাঁক ডাক ভেসে এলো দরজার ওপাশ থেকে। দরজা ঠেলে ভেতরে ঢুকে এলো সে। তাড়া দিয়ে বলল, এই তাসফি, ওঠ তো, অনেক বেলা হয়েছে কিন্তু। দ্রুত ফ্রেশ হয়ে নিচে আয়। নতুন বউ দেখতে আবার পাড়া প্রতিবেশী আসলো বলে। বুঝি না বাপু, এই যুগেও এমন বউ দেখার কি আছে? রেডি হয়ে নিচে আয়, আমি যাচ্ছি। কত কাজ বাবা, একটা বিয়ে সামলানো কি চারটেখানি কথা নাকি বাপু? কাল আবার বউ ভাত। এই যুগে এসেও এদের কত ভাত যে মুখে নিতে হয় খোদা মালুম। বাসন্তী আপার কথায় তাসফির মধ্যে কোনো চঞ্চল ভাবমূর্তি দেখা গেল না। সে হাই ছাড়তে ছাড়তে উদাস ভঙ্গিতে বিছানায় উঠে বসল। রাতে কাদার ফলে চোখ মুখ কিছুটা ফুলে আসে। তার গোল গাল ফর্সা মুখশ্রী যেন কচি পান পাতার ন্যায় উজ্জ্বল দীপ্ত। ডাগর ডাগর চোখ দুটোয় শুধুই শূন্যতা। ওয়াশরুমে ঢুকে তার মনে পড়ল ফ্রেশ হতে সে সঙ্গে কিছুই আনেনি। কালকের গায়ের শাড়িও খোলা হয়নি। এত অস্বস্তি লাগছে, এক্ষুনি তার গোসল সারা দরকার। শাড়ি খুলে গোসল শেষ করলো। শুধুমাত্র পেটিকোট ব্লাউজ পরে ওয়াশরুম হতে পুনরায় বেরোলো জামা নিতে। নিস্তব্ধ হসপিটালে যাবে, তখন তার মোবাইলটা ফেলে যাওয়ায় রুমে এসেছিল নিতে। তখনই কি তাসফি বের হলো ওয়াশরুম থেকে? হ্যাঁ, হলো তো।
তাসফির পদতলে পিষ্ট হলো নিস্তব্ধর চিত্ত। তাসফিকে এই অবস্থায় দেখে নিস্তব্ধ ইয়াসার চোখ কপালে। শুধু অদ্ভুত চোখে তাকিয়ে থাকলো সে। কিছু বলতে চেষ্টা করলো, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ সে উচ্চারণ করতে পারল না। হতবিহ্বলের মতো তাকিয়ে রয় এক অপূর্ব সৌন্দর্যধারী রমণীর পানে। তার ভাষায় নাবালিকা বলা রমণী যেন পরিপূর্ণ যুবতী। রমণীর শরীরের ভাঁজে ভাঁজে যেন রহস্যরা খেলা করছে। সারা অঙ্গে যে তার ঝলসানো জ্যোতি। মাদকতায় আচ্ছন্ন পরিবেশ। শুষ্ক ঢোক গিলল নিস্তব্ধ। তবে এটাই তার পুচকে বউ? তাসফি নিজের জামা নিয়ে ভাবলেশহীন ভঙ্গিতে পুনরায় ওয়াশরুমে ঢুকে ঠাস করেই নিস্তব্ধর মুখের ওপর দরজাটা লাগিয়ে দিল। যেন রুমে নিস্তব্ধ ছিলই না, এমন একটা ভাব। কোথায় এই মেয়ে নিস্তব্ধকে লজ্জা পাবে, দুই হাতে বুক ঢাকবে, কাপড়ে দেহ আবৃত করবে, কিন্তু এই মেয়ে তাকে দেখলই না। কই, গল্পের সিরিয়ালে তো এমনটা হয় না? তারা তো বলে, নেহি এক কেহাতা বাত হে, আপনি আমার সব ইজ্জত লুট করে নিলেন, মে কিয়া কারো, মে কিয়া কারো। নিস্তব্ধ নিজের মাথাটা দুবার ঝাঁকি দিল, তবুও কেমন যেন ভন ভন করছে। সি, সে কি সব ভাবছে, সব লেম চিন্তাধারা, সব এই নাবালিকা মেয়ের দোষ। ভাব দেখে তো মনে হয় না নাবালিকা, ভাব দেখো বোধহয় 25 বছরের যুবতী, অথচ বয়স তার 18ও হয়নি। নিস্তব্ধ নিজ মোবাইলটা হাতে নিয়ে হনহন করে বেরিয়ে গেল রুম ছেড়ে। দরজার কাছে বাসন্তীকে পেয়ে নিস্তব্ধ কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, এই মুহূর্তে আমার রুমে যে পুচকে মেয়েটার অবস্থান, তাকেই আমি বিয়ে করেছি? শিওর তুই আপা? নিস্তব্ধর হঠাৎ এমন উদ্ভট প্রশ্নে ভুরু তুলে চাইল বাসন্তী। জবাব দিল, হ্যাঁ, কেন, কি সমস্যা? নিস্তব্ধ বিতৃষ্ণার স্বরে বলল, সি আপা সি, এইরকম লেম একটা কাজ তোরা করতে পারলি আমার সাথে? বাসন্তী ভাইয়ের কথায় আশ্চর্য হয়ে গেল, হতবাক কণ্ঠে বলল, আরে বাবা, করলামটা কি সেটা তো বল। নিস্তব্ধ আবারও একই সুরে বলে উঠল, নাবালিকা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিস, আমি সেটা সহ্য করে নিয়েছিলাম আপা। সঙ্গে ওই পুচকে মেয়ে, যে দেখতে এতটা কুৎসিত, আমায় তো আগে বলিসনি। এমন কুৎসিত চেহারার মেয়ে আমার ঘাড়ে চাপিয়ে দিলি তোরা। একটুও মায়া দয়া হলো না তোদের? আমার মতো হ্যান্ডসাম ছেলের সামনে ওই পুচকে মেয়ে টিকতে পারবে বলে ভাবছিস তোরা? তবে শুনে রাখ, এই নিস্তব্ধ ইয়াসারকে টেক্কা দেওয়া এতটাও সহজ নয়। বলেই নিস্তব্ধ হনহন করে বেরিয়ে গেল। বাসন্তী হতবিহ্বলের মতো ভাইয়ার যাওয়ার দিকে চেয়ে রইল। বিয়ের শোকে তার ভাইয়ের মাথাটা তা খারাপ হলো না তো আবার? ইয়া খোদা! তাসফি রুম ছেড়ে নিচে নামলো মেরুন রঙের একটা 3 পিস পরে। নিস্তব্ধর কথাগুলো কর্ণগোচর হতেই চোখ বড় বড় করে নিল সে। কত বড় বদমাশ লোক! রুমে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে থেকে এখন তাকে কুৎসিত বলা হচ্ছে। শালা পোল্টিবাজ! সঙ্গে সঙ্গেই তাসফি নিজ মুখে হাত দিল। সি সি, মুখের ভাষা পাল্টা রে তাসফি। এখন তোর বিয়ে হয়েছে, স্বামীকে কেউ এইসব বলে গালি দেয়? ড্রয়িং রুমের দিকে এগিয়ে যেতেই তাসফিকে দেখে ফিরোজা বেগম চোখ উল্টে ফেললেন। বিলাপ করে বলেন, সি সি, এ কি নাদবো, এসব কি পরছস তুই? বিয়ের পরের দিন কোথায় শাড়ি পরবি, মাথায় ঘোমটা দিয়ে থাকবি, তা না এইসব জামা পরে চলে এসেছিস রে ছেমড়ি। তাসফি অবাক ঝরা কণ্ঠে বলল, সে কি, আমার শাশুমা তো এগুলোই সবসময় পরে, দেখো না বুঝি। দুঃখিত নানি। ফিরোজা বেগম কোমর বাঁকিয়ে উঠে এসে তাসফির হাতটা ধরে সোফায় বসালেন। সে পাশে বসে ফিসফিস করে বলল, আরে সেমরি, বোঝোস না, তোর স্বামী তো বিয়েতে নারাজ। এখন এগুলা পরে যদি সারাক্ষণ তার সামনে ঘুরঘুর করস, তার মন পাবি কেমনে রে সেমরি? শাড়ি পরে তার সামনে ঘুরঘুর করবি, তবেই না তার চোখ লাগবে আর তোরে ভালোবাসবো। তাসফি মনে মনে হাসে, ইস, ভালোবাসা না ছাই, তোমার নাতি তো একটা কসাই নানি, সে আবার ভালোবাসবে কি করে বলো তো? যে বিয়ের রাতে নতুন বউয়ের সঙ্গে একটু ভালো মুখে কথা বলে না, ভালো মুখে আর কি কথা বলে তো? সারাক্ষণ তার কপালখানায় তো কুঁচকে রাখে।
বোধহয় কপাল কুঁচকানোর ব্যারাম আছে। ফিরোজা বেগম চোখ পাকিয়ে তার দিকে তাকালো। চুপ কর ছেমড়ি, সে যাই হোক, তোর স্বামী, তাকে খুশি করা তোর দায়িত্ব, বুঝলি? তাসফি বুঝদার মাথা নাড়ালো। ফিরোজা বেগম ফিসফিস ছেড়ে এবার কর্কশ গলায় বললেন, এবার যা তো নাতবো, সকলের জন্য চা করে নিয়ে আয়। নতুন বইয়ের হাতের চা না খেলে কি আর চলে নাকি? তাসফি বিড়বিড় করে বলল, ইস, বুড়ির কেমন মুহূর্তেই নিজের রং পাল্টে ফেললো দেখেছো? তার বাড়ি বুড়ি দাদি, এবং দ্রুত রং পাল্টায় না। তাসফিকে কিচেনে দেখে অনিমা বেগম ধমকালেন, কি ব্যাপার, তুমি আজ কিচেনে কেন এসেছো তাসফি? যাও, ড্রয়িং রুমে যাও, সোফায় বসো, নাস্তা করবে। তারপর তোমায় দেখতে কিছু পরিবেশী আসবে। যাও, এসবের অনেক সময় পাবে। যাও যাও, এখন এগুলো তোমার কাজ নয়, সময় হলে নিজের ইচ্ছেতেই করবে। তাসফি বাধ্য মেয়ের মতো কিচেন ছেড়ে বেরিয়ে এলো। সে কি যেতে চেয়েছিল নাকি? ওই বুড়িই তো তাকে পাঠালো। তাসফি পুনরায় এসে ফিরোজা বেগমের পাশে বসতেই তিনি মুখ বাঁকালেন। তাসফিকে শুনিয়ে শুনিয়ে বলল, এই মেয়েকে নিয়ে আর পারি না, নতুন বউকে কিচ্ছু করতে দেয় না। আমার মেয়েটা বড্ড ভালো কিনা। তবে তুই ভাবিস না বেঁচে গেলি, তোকে দিয়ে আজ না হলে কাল আমি ঠিকই চা বানিয়ে খাবো। তাসফি নিরাশ মুখে বসে রইল। সব ভালো হয়ে কেমন যেন বিষাদ বিষাদ, কেন যেন এমন লাগছে তার। সেই বিয়ের পর বুঝি এমন নিরামিষ জীবন পার করতে হবে তার। বাড়িতে থাকতে এতক্ষণ তার চাচাতো ভাই বোনের সঙ্গে যুদ্ধ লেগে যেত। অনিমা বেগম তাসফিকে নাস্তা করতে ডেকে পাঠালেন। সেও শান্ত মেয়ের মতো নাস্তা করতে বসে গেল। নাস্তার টেবিলে দেখা গেল তার বড় ভাসুরের 5 বছরের মেয়ে পান্নাকে। ভারী মিষ্টি দেখতে। কাকিয়া, কাকিয়া, তুমি কেমন আছো? ইস, কি আদুরে ডাক। তাসফির মনে চাইল এক্ষুনি ওই ফোলা ফোলা গাল দুটো একটু টেনে দিক। তাসফি মুচকি হেসে তার কথার জবাব দিল, ভালো, তুমি কেমন আছো? কি নাম তোমার? আমিও ভালো আছি কাকিয়া, আমার নাম পান্না। তোমার কি গো? ইসিরে, পাশ থেকে পান্নার মা পায়েল ধমক দিল, কাকিয়াকে এইসব কি ধরনের প্রশ্ন পান্না? চুপচাপ খাবার খাও। আহ, ধমকাবেন না ভাবি, ছোট মানুষ। ইস, কি আদুরে, একদম রসগোল্লা। পায়েল তাসফির কথাই হেসে দিল, তুমিও কিন্তু খুব মিষ্টি তাসফি। আমার দেওর যে কেন এত ঘাওড়ামি করছে, এমন মিষ্টি বইয়ের সঙ্গে কেউ গোসা করে বুঝি? পায়েলের কথায় তাসফি হালকা লজ্জা পেল, তবে তা মুহূর্তেই গায়েব হয়ে গেল। সে মনে মনে বলল, আপনার বদমাস দেবর কি করে বুঝবে আমি মিষ্টি না তেতো? সে তো আমায় চোখেই দেখেনি ভাবি, স্বাদ বুঝবে কেমন করে? নিস্তব্ধর মেজ ভাইয়ের বউ ইয়ানা আর চোখে এদের আদিক্ষেতা দেখে মুখ সিটকালো। যত সব ঢং এদের। ভদ্র মহিলা ভারী অহংকারী। বাপের বাড়ি গাদি গাদি টাকা থাকায় অহংকারে তার মাটিতে পা পড়ে না। তবে অনিমা বেগমের কাছে এইসব বড়লোকি একদমই খাটে না। অনিমা বেগমের এক ধমকে ইয়ানা চুপসে যায়। কি ব্যাপার তাসফি, তুই তো কিছুই খাচ্ছিস না, খাবার কি ভালো হয়নি নাকি? বাসন্তীর প্রশ্নে তাসফি হালকা হেসে বলল, না আপা, খাবার ভালো হয়েছে, কিন্তু আমি আসলে বেশি গরুর মাংস খেতে পারি না, ডিম হলে ভালো হতো। তাসফির নিঃসংকোচে আবেদনে সবাই যেন অবাক হলো। মেয়েটা কেমন এক বেলায় সবার সঙ্গে মিশে গিয়েছে। পায়েল বলল, আমি এক্ষুনি এনে দিচ্ছি, তুমি একটুখানি বসো। এই রুম্পা, তাসফিকে আরেকটা প্লেট দে তো। তুইও খেতে বসে যা। যাই বৌমনি। নিলয় সাহেব তাদের মালি হাজিকে নিয়ে বেরিয়েছেন বাজারে। বিয়েটা বেশি বড় করে করা হয়নি, এই জন্য কাছের জন ছাড়া প্রায় লোকই জানে না। ছেলে তার বলে দিয়েছে, এই মুহূর্তে সে ঘটা করে কিছুই করতে চাইছে না। যখন সময় আসবে তখন সে নিজেই মানুষ ডাকবে। তাছাড়া অহেতুক টাকা নষ্ট করে মানুষের পেছনে কোনো লাভ নেই। এও বলেছে তার কর্মস্থলে কেউ যেন না জানে বিয়ের খবর। আনম্যাচিউরড একটা মেয়েকে সে নিজের কলিগদের সাথে বউ বলে পরিচয় করাতে পারবে না, তার পক্ষে অসম্ভব। নিলয় সাহেব বুঝে পায় না তার ছেলের নাম রাখলো নিস্তব্ধ, অথচ ছেলের কথায় কথায় এমন গোলা বারুদ ছোটাই কি করে? নাম রাখা উচিত ছিল আগুন, তাহলে বোধহয় একটু শান্তশিষ্ট হতো ছেলেটা তার।
এক ঝাঁক মহিলা এসে তাসফিকে দেখে গিয়েছে। শাড়ি বদলে থ্রি পিস পরায় কেউ কেউ চোখ ছোট ছোট করে তাকিয়েছে, আড়ালে মুখ ভেঙচিও কেটেছে। তাতে তাসফির কি? কেউ কেউ তো বলেছে সুন্দর দেখতে, আবার কেউ কেউ বলেছে নিস্তব্ধর মতো ছেলের সাথে একটু কম মানিয়েছে। আরেকজন ঠ্যাস দিয়েই বলল, আমাদের ছেলের থেকে একটু খাটো মনে হয়। তাসফি ভেবে পায় না আজকাল শহরেও এমন কুসংস্কার আচ্ছান্ন রীতির মানুষকে খুঁজে পাওয়া যায়। আশ্চর্য। যে যা খুশি বলুক, তাতে তার কি? সে কি এখন ট্রিপিক্যাল বউদের মতো এদের কথায় মন খারাপ করে ঘরে বসে থাকবে, নাকি নাকের জলে চোখের জলে একাকার করবে? অবশ্যই না। হাস্যকর বিষয়। তাসফি বরং এদের কথায় ভারী মজা পাচ্ছে। অবশ্য তার শাশুড়ি মা বড় ভালো মানুষ, সবাইকে এটা ওটা বলে কথা ঘুরিয়ে নিচ্ছে। এই যে, যখন তাসফির শাড়ি পরা নিয়ে কথা উঠল, শাশুড়ি মা মুচকি হেসে বলেন, কি যে বলেন না ভাবি, এখন কি আর আগের যুগ আছে? শাড়ি পরায় কি আর যায় আসে? মানুষের ব্যবহার আচরণই হচ্ছে আসল পরিচয়। পোশাক মার্জিত হলেই তো হলো। শাড়ি হোক আর ফোরাক হোক, সে তাতে কি যায় আসে বলুন? মহিলাটি তখন নিজ মুখখানা কালো করে নিয়েছে, তারপরও কথা বলতে যায়। তবুও ভাবি এখন তো। অনিমা বেগম তাকে থামিয়ে দিয়ে মুচকি হেসে বলল, থাক ভাবি, আপনার আর কিছু বলার দরকার নেই। নতুন বউ দেখতে এসেছেন, দেখুন না। আপনি তো আর তার সাথে থাকবেন না যে এত প্রশ্ন করছেন। আপনার ছেলের জন্যেও তাকে নিচ্ছেন না, তাহলে এত জেনে কি করবেন বলুন তো? বাকিটা আমরাই জেনে নেব। তাছাড়া আপনার বড় বউ তো শাড়ি পরতই সারাক্ষণ, তবে সেই শাড়ি তো আপনাদের কাল হয়ে দাঁড়ালো, তাই না বলুন ভাবি? বউ তো ঠিকই অন্যের সঙ্গে ভেগে গেল। মহিলাগুলোর মুখটা একেবারে চুপসে গেল। বেশ হয়েছে। তাসফি মনে মনে কুটকুটিয়ে হাসে। একে বলে শান্ত মস্তিষ্কে হেসে হেসে মানুষকে মোক্ষম জবাব দিয়ে অপমান করা। নতুন বউ না হলে এদের সে দেখে নিত। কেন রে, তোরা হচ্ছিস পাড়া প্রতিবেশী, তোদের এত গাই গুইয়ের দরকারটা কি রে বাপু? শাশুড়ি মা একেবারে তার লাখে একটা, একদম তার মনের কথাগুলো বলে দিয়েছে। অথচ কত কি না ভেবেছিল সে। কেমন দজ্জাল হবে তার শাশুড়ি মা, এই নিয়ে তো সে ভারী চিন্তায় পড়ে গিয়েছিল। আজ যেন তাসফি একদম নিশ্চিন্ত হলো অবশেষে। তাসফির মতে তার শ্বশুরবাড়ির সব ঠিক, মানুষ ঠিক, ঘরবাড়ি ঠিক, সব ঠিক। শুধুমাত্র তার বর ডাক্তার নিস্তব্ধ ইয়াসার নামক পুরুষটিই ঠিক নেই। অভদ্র পুরুষ সে, যে নিজের বউকে সম্মান দিতে জানে না। চাঁদনি রাতে আকাশে তারার মেলা, তাদের ঝিকমিক আলোক সাজে সেজে উঠেছে ধূসর গগন। নিস্তব্ধ দাঁড়িয়ে ছিল বেলকনিতে। তার সুঠাম দেহে অবস্থান করে নিয়েছে ছাই রঙা টি শার্টের সঙ্গে কালো রঙের ট্রাউজার। বলিষ্ঠ বাহুগুলো স্পষ্ট দৃশ্যমান, ফর্সা হাতের তালু ফুলে ফেঁপে আছে। ধূসর আকাশের চাঁদ মামা মাঝে মাঝে উঁকি দিয়ে দেখছে পুরুষটির সৌন্দর্য। তাসফি নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়ালো। গম্ভীর অথচ সংকোচহীন শীতল কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমায় কেন বিয়ে করেছেন ডাক্তার সাহেব? নিস্তব্ধ অদ্ভুত সম্বোধন সূচক শব্দের উৎস খুঁজতে চমকে পেছনে তাকালো। তাসফির করা প্রশ্নে ভুরু বাঁকিয়ে চাইল, কণ্ঠে বিরক্তির ঠেসে বলল, তোমায় উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। কি আশ্চর্য, তাকে বিয়ে করলো অথচ এখন বিয়ে মানবে না মানেটা কি? তাকে বিয়ে করেছে, এখন সে জানতে পারবে না কেন বিয়ে করেছে? যদি নাই মানিস বিয়েটা করলে কি জন্য? বিয়ে মানবি না পুচকে আমি, তাহলে বিয়ের আসরে গিয়েছিলি কেন? পালিয়ে যেত। এখন কি সারা জীবন এভাবে থাকতে হবে তার? কিন্তু মনের কথাগুলো পুরোটাই সে উগলে দিতে পারল না। তাসফি তেতে উঠে আরো কয়েক পায়ে এগোলো, ঝাঁঝালো স্বরে বলল, কেন উত্তর দেবেন না আপনি? সারাক্ষণ আমায় অপমান করেন আপনি পিচ্চি পিচ্চি বলে। পিচ্চি হলে বিয়ে কেন করলেন? পিচ্চি হলে কি হবে? ঝাঁজ আছে তো ঠিকই। এই, কি বললেন আপনি? নাথিং। পিচ্চি মানুষের এত রাগ মানায় না, বড় হলে রাগ দেখিও। বলেই নিস্তব্ধ হনহন করে চলল রুমের ভেতর। তাসফির গাটা জ্বলে যাচ্ছে লোকটার এমন খাপছাড়া কথাবার্তায়। নিঃশব্দে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বেলকনিতে। পশ্চিমা বাতাস বইছে। দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মেহগনি গাছে ডেকে উঠল হুতুম পেঁচা। অতঃপর তাসফি ও নিস্তব্ধ ইয়াসারের ঘুমন্ত দ্বিতীয় রাতটিও কাটল
নিরামিষ ভঙ্গিতে। বিশাল ফাঁকা জায়গা তাদের মাঝে দূরত্ব করে রেখেছে, চারপাশে এক অদৃশ্য দেওয়াল। কবে এই দেওয়াল ভেঙে দুজন একত্রিত হবে জানা নেই, তবে আজ তাসফির মাঝে ফাঁকা রাখেনি, সেখানে কোলবালিশ হিসাবে সতীনকে রেখে দিয়েছে। বউ যখন মানিস না, তবে বউয়ের গায়ের গন্ধও যাতে না পাস, এটাই তারই ব্যবস্থা রে বেটা। বর মশাই কোলবালিশ খানাকে ভুরু কুচকে চোখ বড় বড় করে দেখছে, তবে পাল্টা কোনো প্রতিউত্তর করেনি। না করুক, তার প্রতিউত্তর না করাই যেন শ্রেয়। পরের দিন শুক্রবার, নিস্তব্ধর বাড়িতে ইচ্ছা না থাকা সত্ত্বেও থাকতে হলো। সকালে ল্যাপটপটা ওপেন করে সে চমকে গেল, তার হসপিটাল থেকে মেইল এসেছে। ডাক্তার নিস্তব্ধ ইয়াসারের বাবার করা আর্জিতে তার 2 দিনের ছুটি মঞ্জুর করা হলো। প্রচন্ড বিরক্ত হলো সে। সে কি ছুটি চেয়েছে? সে তো কাজে ব্যস্ত থেকে একটু রিল্যাক্স হতে চেয়েছিল। বাবা কেন এই বাড়াবাড়িটা করলো? তাসফি রুমে ঢুকলো ব্যস্ত ভঙ্গিতে। বাসন্তী আপা বলল তার সমস্ত জিনিসপত্রগুলো যেন গুছিয়ে রাখে। জিনিসগুলো ব্যাগেই রয়ে গেছে। তাসফি রুমে এসে আলমারিতে হাত দিতেই তার নিস্তব্ধতা ছড়িয়ে বজ্র কণ্ঠে বলে উঠল, এই পুচকি, একদম আমার আলমারিতে হাত দেবে না। তাসফি চোখ মুখ কুঁচকে শুধালো, তাহলে আমার জামা কাপড়গুলো কোথায় রাখবো শুনি? নিস্তব্ধ দায়সারা ভাবেই জবাব দিল, যেখানে খুশি রাখো, তবে আমার জিনিসপত্রে হাত দেবে না, মাইন্ড ইট। তাসফি কি উত্তর দেবে ভেবে পেল না। ডাক্তার তো নয়, একটা কসাই। তাসফি নিশ্চিত এই লোকের কাছে একবার যে রুগী এসেছে, দ্বিতীয়বার আর সে মুখও হয়নি। ব্রেকফাস্টের টেবিলে নিস্তব্ধ হাজির হলো তার চিরাচরিত গম্ভীর মুখখানা নিয়ে। কিরে ভাই, বিয়ে দিয়ে তোকে এত সুন্দর একটা লাল টুকটুকে বউ এনে দিলাম, তবুও সারাক্ষণ মুখখানা গম্ভীর করে কেন রাখিস? নিস্তব্ধ ভুরু কুঁচকে তার আপার দিকে চায়, কোনো উত্তর দেয় না। অহেতুক তর্ক করে এদের সঙ্গে তার কোনো লাভ নেই। গুড মর্নিং কাকাই। পান্নার কথায় নিস্তব্ধ মুচকি হেসে জবাব দেয়, গুড মর্নিং মামুনি। তাসফি এই মানবের এক টুকরো হাসি দেখে যেন আকাশ থেকে পড়ল। তার বর হাসতেও জানে, ভারী আশ্চর্য ব্যাপার স্যাপার। তবে হাসতে পারে সে তো আর রোবট নয়। পান্না মামুনি, তোমায় লাস্ট কোন দিন প্রশ্নের উত্তরটা শিখিয়েছিলাম বলতো? পান্না তার ছোট মুখে জবাব দেয়, ফার্স্ট এইড বক্সে কি কি থাকে। ভেরি গুড গার্ল, এবার কয়েকটা নাম বলে ফেলো তো। ছোট্ট পান্না তোতা পাখির মতো করে বলতে থাকে, স্যাবলন, তুলা, কাঁচি, গজ কাপড়, মলম। তা পান্নাকেও তোমার ডাক্তারিপনা শেখাবে নাকি নিস্তব্ধ? বাবার কথায় নিস্তব্ধ পুনরায় বিরক্ত হয়। অনিমা বেগম তাকে মৃদু ধমকান, কি শুরু করলে নিলয়? তুমি তোমার ওকালতি নিয়েই থাকো না, ছেলেটার পেছনে কেন পড়েছো? তাছাড়া ও তো খারাপ কিছু শেখাচ্ছে না মেয়েটাকে। অনিমা বেগমের কথা শেষ হতেই নিস্তব্ধ বলতে শুরু করে, বাবা, ডাক্তারি শেখানো তো খারাপ কিছু না, টুকিটাকি ডাক্তারি জানাটা অত্যন্ত জরুরি। ধরো তোমার পাটা কেটে গেল। নিলয় সাহেব চোখ বড় বড় করে ছেলের দিকে চাইলেন। শেষে কিনা ছেলে তার পা কেটে ফেললো? ছেলেকে ডাক্তারি পড়িয়ে শেষে ভুল করলেন না তো? আহা, রাখছো কেন? ধরার কথা বলেছি। তোমার পাটা কেটে গেল, বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর পান্না। পান্না যদি প্রাথমিক চিকিৎসাটা জানে, তবে ওই কিন্তু তোমার সেবা করতে পারবে। তুমি তো সারাদিন ওকালতি নিয়েই থাকো, তুমি কি আর প্রাথমিক চিকিৎসা জানবে বলো? অসভ্য ছেলের কথায় নিলয় সাহেব বেজায় চটে গেলেন। তোমার কি মনে হয় আমি প্রাথমিক চিকিৎসা জানি না? রসিকতা করছো তুমি আমার সাথে? না পারাটাই স্বাভাবিক নয় কি? নিলয় সাহেব থতমত খেয়ে ছেলের দিকে চেয়ে থাকলেন। কই, তার আর ছেলে দুটো তো এমন অসভ্য নয়, তবে তার এই ছেলেটা কার মতো স্বভাব পেল? টেবিলের সবাই মিটিমিটি করে হাসছে। বাপ ছেলের এমন খুনসুটি অহরহই ঘটে ওই ওসমান ভিলায়। নিলয় সাহেব অর্ধেক খাবার রেখেই উঠে গেলেন। মা ছেলে মিলে নতুন বইয়ের সামনে তাকে কেমন হাসির পাত্র বানিয়ে দিল। তাসফি এত সময় শাশুড়ির পাশে দাঁড়িয়েছিল। নিলয় সাহেব চলে যেতেই তাসফি নিঃশব্দে গিয়ে নিস্তব্ধর পাশের চেয়ারে বসে পড়ল। ফিসফিস করে কিছুটা আদেশের সুরে বলল, বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবেন। একজন ডাক্তারের থেকে তার বাবা এটা আশা করেন না। বলেই তাসফি নিজের মতো করে খাবার নিয়ে খেতে শুরু করলো। নিস্তব্ধ চকিত তাসফির দিকে আশ্চর্য বদনে চাইল।
এই পুচকে মেয়ের কত বড় সাহস, তাকে কিনা আদেশ করে! কত বড় বেয়াদব মেয়ে! হাজবেন্ডের সঙ্গে কিভাবে কথা বলতে হয় মিনিমাম কার্তেসিটুকুও তার নেই। অসভ্য মেয়ে! সে তার বাবার কাছে ক্ষমা চাইবে কি চাইবে না সেটা সে বুঝে নেবে, যত সব। দুপুরে রান্নার সময় তাসফি জোর করে রান্নাঘরে ঢুকে গেল, জোর করে শাশুড়ি মাকে সরিয়ে দিল, বলল, মা তুমি সরো তো, আজ আমি রান্না করব। তাছাড়া ভাবি আর রুম্পা তো আছেই, সে আমাকে কুটতে বাটতে সাহায্য করবে। কি ভাবি, করবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অগত্যা অনিমা বেগমের না চাওয়া সত্ত্বেও আজকের মতো তার রান্নাঘর ত্যাগ করতে হলো। রান্না করতে কতটা করতব এক ফাঁকে তাসফি পায়েলকে ইনিয়ে বিনিয়ে শুধালো, কি ব্যাপার বলো তো ভাবি? ইনায়া ভাবিকে তো দেখছি না, সে কোথায়? তোমায় সাহায্য টাহায্য কিছু করে না বুঝি কাজে? পায়েল কিছুটা ইতস্ত করে হেসে বলল, তেমন কিছু না, মেজো আবার একটু পরিষ্কার থাকতে ভালোবাসে তো, তাই আর এদিকটাই আসে না। মেজো ভাই তো বাহিরে থাকে, সে সারাক্ষণ ফোন দিতে থাকে, তার সাথেই কথা বলতে ব্যস্ত থাকে। তাসফি ভুরু কুঁচকে বলল, তো পরিষ্কার থাকতে পছন্দ করে বলে কি বাড়ির কাজে সাহায্য করতে পারবে না? আমরা বুঝি পরিষ্কার থাকি না? পায়েল উত্তর দেয় না। কি বা উত্তর দেবে সে? বড়লোকের বেটিকে কি আর বলবে সে? তাসফি মনে মনে শয়তানি হাসে। দুপুরের খাবারে তাসফি বিশাল আয়োজন করলো, সাদা পোলাও, পোলাও, গরুর মাংস, মুরগির ডিম, ডিম ভোনা, ধনে পাতার ভর্তা, সিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, শাক ভাজি। এত আয়োজন, সকলের যেন চোখ কপালে। খেয়ে সবাই প্রশংসাও করলো। নিস্তব্ধ শুধু আর চোখে একবার তাসফির দিকে চাইলো। এই পুচকে মেয়ে রান্নাও করতে জানে! তাসফি যেন আঙ্গুল দিয়ে জোর কদমে দেখিয়ে দিতে চাইছে সে কোনো পুচকি বা পুচকে নাবালিকা নয়। কিন্তু নিস্তব্ধ তো মানতে নারাজ। যত কিছুই করুক না কেন, এই মেয়ে তার কাছে পুচকেই থাকবে। তবে পুচকে মেয়ের হাতের খাবারের স্বাদ অসাধারণ, সেটা মানতেই হচ্ছে। সবাই প্রশংসা করলেও তাসফির ডাক্তার সাহেব নিশ্চুপ বদনে গম্ভীর মুখে একের পর এক খাবার সাবার করেই যাচ্ছে, টু শব্দটিও নেই। তাছাড়া তাসফি বা ওই অহংকারী লোকের কাছে প্রশংসা আশা করে রান্না করেছে নাকি? সে তো সবার জন্য রান্না করেছে। তাসফির মস্তিষ্কের কথাটাকে মনের ডাক হেয় করো। কি মিথ্যুক রে তুই তাসফি! তুই কি তোর বর থেকে প্রশংসা পাবার লোভে রান্না করিসনি বল? বাড়িতে তো রান্না জানা সত্ত্বেও কখনো রান্না করতি না, অথচ এখানে একদিন যেতে না যেতেই তুই রান্নাঘরে চলে গেলি। তাসফি তার হৃদয়ের ভাবনাকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। সে কারোর অ্যাটেনশন পাওয়ার জন্য রান্না করেনি, তার ইচ্ছা হয়েছে তাই করেছে, সিম্পল। খাওয়ার এক ফাঁকে দাদু ওসমান শেখ বলে উঠলেন, তা নাতবো, তোমায় আবার তোমার ঘাড়তাড়া বরটা কোনোভাবে জ্বালাচ্ছে না তো? যদি দেখো তাকে তোমায় কিছু বিরক্ত করতে, সোজা আমার কাছে এসে নালিশ করবে। ওর ঘাড়ের সব কটা রগ আমি টেনে ছিঁড়ে ফেলবো। ডাক্তার হয়েছে দেখে কি সাপের 5 পা দেখেছে নাকি? নিস্তব্ধ নাটকীয় ভঙ্গিমায় আওড়ালো, সাপের তো 5 পা নেই দাদু, কি করে দেখবে বলো? চুপ করো বেয়াদব, তোমার সঙ্গে আমি কথা বলছি না। নাথ বউ, তুমি বলো, এই হতভাগা তোমাকে ডিস্টার্ব করে? তাসফি ভদ্র সভ্য মেয়ের মতো করে মাথা নাড়ালো, নিস্তব্ধ বিড়বিড় করে আওড়ালো, সব কটা তার জাত শত্রু। ঘাড়ে বউ চাপিয়ে ও শান্তি হয়নি এই বুড়োর? ফিরোজা বেগম গদগদ হয়ে বলেন, বাহ নাথ বউ, তুই ভারী ভালো রাঁধেছিস তো। ভেবেছিলাম বোধহয় নাথ বউয়ের হাতের রান্না বান্না আর খাওয়া হবে না, নাতি আমার বিদেশি ধরে আর নিয়ে আসবে। তবে এবারে নিশ্চিন্ত হওয়া গেল। তাসফি ফিস ফিস করে বলল, আমি আর নিশ্চিন্ত হতে পারলাম কোথায় নানি বলো? তোমার নাতি তো লাগাম ছাড়া, ঘুড়ি ওড়ানোর আগেই সে সুতো কেটে বেরিয়ে গেছে কিভাবে যেন, তার আল টানবো কি করে? দুপুরের বাকি সময়টা তাসফির ড্রয়িং রুমের পান্নার সঙ্গে এই দুষ্টুমি করেই কাটলো। রুমের মাঝে বসে আছে অহংকারী দেমাগী ডাক্তার, তার সামনে যাবার তাসফির কোনো রকমই ইচ্ছা নেই। দাদু যখন নিস্তব্ধকে তাদের বাড়ি যাওয়ার বিষয়ে কথা ওঠালো, অসভ্য ডাক্তার এক কথায় না করে দিল। সে এখন কোথাও যেতে পারবে না, এই তার শেষ কথা। তাসফির ইচ্ছে হলে সে যেন একা চলে যায়। যা বাবা, এটা কেমন কথা? সে কি করে একা একা চলে যাবে?
বর ছাড়া নতুন বউ বুঝি একা একা বাপের বাড়ি চলে যায়? কেউ কখনো শুনেছে এমন কথা? বিকালের দিকে হঠাৎ কলিং বেল বেজে উঠল। রুম্পাটাও আশেপাশে নেই। সকলে তখন ভাত ঘুমে থাকায় তাসফি নিজে গিয়ে দরজাটা খুলে দিল। সঙ্গে সঙ্গে অবলোকন করলো ৫-৬ জন যুবক যুবতীর অচেনা অজানা হাস্যোজ্জ্বল মুখশ্রী। তবে সবার মুখ হাস্যোজ্জ্বল নেই। ৬ জনের মাঝে একজন দাঁড়িয়ে আছে, মুখ আমাবস্যার মতো অন্ধকার বানিয়ে। কাকে চায়? যুবক যুবতীগণ কিছুক্ষণ ড্যাব ড্যাব করে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। প্রশ্নের জবাব না দিয়েই তারা হুট করে ভেতরে ঢুকে পড়ল। তাসফি আশ্চর্য হয়ে গেল। এ কেমন অসভ্যতা! এ কি, আপনারা কিছু না বলে ভেতরে ঢুকছেন কেন? বললেন না তো কাকে চাই? মাহিন মাথা চুলকে বাঁকা হেসে বলল, নিস্তব্ধ। নিস্তব্ধকে চাই আমরা। নিস্তব্ধ বাসায় নেই? আজ তো ওর বাসায় থাকার কথা। তাসফি কিছুটা ভাবুক স্বরে বলল, জি আছে তো। তাসফি বিড়বিড় করলো, বদমাস ডাক্তার বাসায় আছে? বিড়বিড় শুনে মাহিন আবারও প্রশ্ন করলো, কিছু বললেন? তাসফি দাঁত কেলিয়ে মেকি হেসে বলল, হে হে, কই না তো, কিছু না। এই তুই শর্ত, ওই বেটাকে ডাকতে দে আমাকে। বউ নিয়ে ঘরে বসে ওর রোম্যান্স করা আমি বের করছি। রোম্যান্সের ষষ্ঠী করবো আজ ওর। নিস্তব্ধ, নিস্তব্ধতা। এই বেটা নিস্তব্ধতা, নিচে নাম। শালা সারাক্ষণ নামের মতো ঘাপটি মেরে পড়ে থাকে। হঠাৎ যুবতীদের মাঝে থেকে আমাবস্যার মতো মুখ করে থাকা লেডিটি ভুরু কুঁচকে গম্ভীর মুখে প্রশ্ন করলো তাসফিকে, তুমি কে? তোমায় তো আগে কখনো দেখিনি। নতুন কাজের লোক নাকি? তাসফির চোয়াল শক্ত হয়ে উঠল। সে কাজের লোক কেন হতে যাবে? তার সাজ পোশাক কি কাজের লোকের মতো? আশ্চর্য! তাসফির পরনে দামি 3 পিস, হাতে সোনার গহনা, কানে দুল, গলায় স্বর্ণের চেন। তাকে কোন দিক দিয়ে এই অসভ্য মেয়ের তাকে কাজের লোক বলে মনে হলো? সে ঠায় দাঁড়িয়ে থেকে মেয়েটার দিকে তাকালো। আগন্তুক মেয়েটি অত্যন্ত সুন্দরী বলা চলে। পায়ের রং ধবধবে ফর্সা, তবে চালচলন একদম নিম্ন লেভেলের। পরনের পোশাক লো ক্লাস, টাইট জিন্স আর টি শার্ট পরনে, হাতে কেমন অসভ্য অসভ্য ব্রেসলেট। কই, অন্য মেয়ে দুটি তো এমন পোশাকে নেই। তাদের তো বেশ সাবলীল বেশভূষা, তাদের পরনে কুর্তি। তবে এই ডেমনি মেয়ের এই অবস্থা কেন? অসভ্য মেয়েটার কথায় কোনো জবাব দিল না তাসফি। এমন লো ক্লাস মেন্টালিটির কাউকেই উত্তর দেওয়ার প্রয়োজন সে মনে করছে না। পান্না বুঝতে পারল মেয়েটি তার কাকিয়াকে কাজের লোক বলেছে। ছোট্ট পান্নার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠল। তার কাকিয়াকে জড়িয়ে ধরে তৃপ্তির দিকে তাকিয়ে রাগী চোখে বলল, কাজের লোক নয়, কাজের লোক নয়, আমার কাকিয়া। তুমি কাজের লোক কেন বলেছ? আহা পান্না সোনা, অসভ্য মেয়েদের সঙ্গে তর্ক করতে নেই। যাও সোনা, তোমার কাকাইকে ডেকে নিয়ে আসো, যাও তো। তৃপ্তি পান্নার কথায় কোনো পাত্তা দিল না, উল্টো ফুঁসে উঠেই বলল, এই মেয়ে, এই আমায় কি বললে? সৃজন আমায় অসভ্য বলল কোন সাহসে? বাড়ির কাজের মেয়ে আমায় অসভ্য বলল? এই অপমানের জবাব নিস্তব্ধকে দিতেই হবে। তাসফি ভাবলেশহীন ভাবে মুখে দাঁড়িয়ে রইল। সুজন মেয়েটাকে ধমকালো, আহা তৃপ্তি থাম না, কি শুরু করলি তুই? ডাকাটাকি শুনে নিস্তব্ধ নিচে নেমে এলো। দেখতে পেল তার বদমাশ বন্ধুর দলকে। তোরা তোরা আজ আসবি, আমায় তো আগে জানাসনি। মাহিন রসিকতার স্বরেই বলল, কেন ভাই, তোকে সবসময় বলে আসতে হবে কেন? এবার তো আমরা তোর কাছে আসিনি, আমরা এসেছি ভাবিকে দেখতে। সে কোথায়? ডাক তাকে। নিস্তব্ধ আর চোখে তাকালো তাসফির দিকে। দেখো পুচকি মেয়ের কেমন ডাগর ডাগর চোখ করে এদিকেই তাকিয়ে আছে। তৃপ্তি চিৎকার করে বলল, তোর বউ পরে দেখে নেব, আগে আমার অপমানের জবাব দে তুই। তৃপ্তির কথায় নিস্তব্ধ ভুরু কুঁচকে নিল। হোয়াট? এই কাজের মেয়েটা আমায় অসভ্য বলেছে, তুই এর বিচার কর। এই মেয়েটা কেন আমায় অসভ্য বলল? ওর সাহস হয় কি করে ডাক্তার তৃপ্তি আহসানকে অসভ্য বলা? তাসফির চোখ বড় বড় করে চাইল, ও খোদা, এই অসভ্য বেশভূষার মেয়ে নাকি আবার ডাক্তার? এ ডাক্তার হলো কি করে? নিশ্চিত টুকলি করে প্রুফ দিয়ে এসে এটা। ডাক্তাররা বুঝি এমন চিপ মেন্টালিটির বা ন্যারো মাইন্ডেড হয়? তৃপ্তির কথায় নিস্তব্ধ রেগে গেল। সে তার বউকে এখনো বউ হিসেবে মানে না। তার মানে এই নয় যে
তার বউকে কেউ কাজের লোক বলবে। তাসফি কোন দিক দিয়ে কাজের লোক হয়? তৃপ্তি সুন্দর হলেও তার চেয়ে হাজার গুণ ন্যাচারাল সুন্দর হচ্ছে তাসফি, এটা মানতে বাধ্য। তাছাড়া একটা মেয়েকে তো সে বাইরের কারোর কাছে অপমান হতে দিতে পারে না, যতই তারা বন্ধু হোক না কেন। সে ঘরের মাঝে যা খুশি তাই করতে পারে। নিস্তব্ধ তৃপ্তির উদ্দেশ্যে রাগী স্বরে চিবিয়ে চিবিয়ে বলো, ফার্স্ট অফ অল তাসফি, শি ইজ নট এ সার্ভেন্ট, অ্যান্ড সেকেন্ডলি শি ইজ মাই ওয়াইফ। তাই গলাটা নামিয়ে কথা বলবি তৃপ্তি। তোকে কেউ অধিকার দেয়নি আমার ওয়াইফের সঙ্গে গলা উঁচু করে কথা বলতে বা কাজের লোক বলতে। তাসফি তাকিয়ে রইল রাগে চোয়াল শক্ত করে রাখা অহংকারী পুরুষটির পানে। কে বলল তার বর তাকে মানে না? এই যে, সে নিজেই অজান্তেই তাসফিকে তার অর্ধাঙ্গিনীর স্বীকৃতি দিয়ে দিল। এটাই বা কম কিসের? কিন্তু তুই তো তোর বউকে মানিস না নিস্তব্ধ। প্রথমত তুই তোর এই চিপ মেন্টালিটিটাকে চেঞ্জ কর। আমি মানি কি মানি না সেটা তোর দেখার বিষয় নয়। বউ দেখতে এসেছিস, দেখে চলে যাবি, ঝামেলা শেষ। অপমানে তৃপ্তির মুখখানা থমথমে হয়ে গেল। আবারও আবারও এইভাবে অপমান করলো নিস্তব্ধতাকে। তার বারবার ভালোবাসার আর্জি নিয়ে যাওয়ার পরে এইভাবে বারবার অপমানিত হয়েছে নিস্তব্ধের কাছে সে। ছাড়বে না সে কাউকে। তৃপ্তি হনহন করে বেরিয়ে গেল। মাহিন হাততালি দিয়ে বলল, কিয়া বাত হে মামা, কিয়া বাত হে, কি দিলি রে ভাই। ছোট্ট পান্নাও খুশিতে হাততালি দিল। আয়ানা আর আরশি এগিয়ে গিয়ে তাসফিকে জড়িয়ে ধরল, বলল, তাহলে এই হলো আমাদের ডাক্তার তাসফি ইয়াসার বলা পুচকে বউ, আর আমাদের মিষ্টি ভাবি। বলেই তাসফির গালটা টেনে দিল যেন সে ছোট্ট বালিকা। তাসফি ভারী লজ্জা পেল। অহংকারী পুরুষটির বন্ধুদের মাঝেও তার পুচকে উপাধি রটিয়ে দিয়েছে তাহলে। আরশি রসিকতা করেই বলল, ও মা, দেখো দেখো আমাদের পুচকি ভাবিজানের গাল কেমন টুকটুকে লাল হয়ে গেছে লজ্জায়। বলি, কোন দিক দিয়ে আমাদের ভাবিকে তোর পিচ্ছি মনে হয় বলতো নিস্তব্ধ? তার উপর একটু আগে যা খেল দেখালো, নেজুরিটাকে বাড়ি থেকে বের করে ছাড়লো একেবারে। বেচারা আমাদের কত অনুরোধ করে সঙ্গে এসেছিল। তাসফি জিজ্ঞাসা করলো, নেজুরি কে আপু? নেজুরি কে দেখলা না কেমন গটগট করে হেঁটে চলে গেল? ওর কথায় কিছু মনে করো না তুমি কেমন, ও একটু এমনই। ওদের রসিকতায় তাসফি মিষ্টি হাসলো। আপু দুটো ভারী মিষ্টি। যাক, বর বদমাইশ হলেও কি হবে, তার বন্ধুগুলো ভারী সুন্দর ব্যবহার আর চেহারায়ও। দেখ দেখ নিস্তব্ধ, আমাদের পিচ্ছি ভাবির হাসিটা কি মিষ্টি। নিস্তব্ধ ভুরু কুচকে তাকালো। এই, একদম আমাদের দিকে ভুরু কুচকে তাকাবি না নিস্তব্ধ। তোর ভুরু কুচকানোতে আমাদের কিছুই যায় আসে না। তাসফি তারা দেখিয়েই বলল, আপনারা দাঁড়িয়ে কেন আপু, বসুন না বসুন। তখন পায়েল নিচে নেমে এলো। ওদের দেখে খুশি হয়ে বলল, ওহ মা, তোমরা আজ এলে বুঝি বিয়েতে? বিয়েতে তো আসলেই না। আরশি বলে উঠল, কিভাবে আসবে বলুন তো ভাবি, আপনার দেওর তো আমাদের বিয়ের দাওয়াতই দেয়নি। বিয়েটাই হুট করে হয়ে গেল তো, সকল আত্মীয়কে সেরকম করে বলাও হয়নি। এই আমাদের মাঝে মাঝে আর কি। জি ভাবি, বুঝেছি। আচ্ছা, তোমরা বসো না, দেখি একটু নাস্তা পানির ব্যবস্থা করি আমি। মা তো ঘুমিয়ে আছে। এক ফাঁকে সৃজন ফিস ফিস করে নিস্তব্ধর কানে বলল, কি ব্যাপার বন্ধু, আমাদের পুচকে ভাবিকে কি আস্ত রেখেছো নাকি তোমার নিচেই পিষে ফেলেছো? সৃজনের কথায় নিস্তব্ধ তার নিস্তব্ধতা ছাড়িয়ে চোখ গরম করে তার দিকেই চাইল। একদম চোখ গরম করে তাকাবি না। তোর চোখ গরমকে আমরা ভয় পাই নাকি বল মাহিন? মাহিনও সাই দিয়ে বলো, হ্যাঁ তাই তো, অবশ্যই আমরা ভয় পাই নাকি। নিস্তব্ধ বাঁকা হেসে বলো, তাই না? সৃজন, তুই তোর বউকে কিভাবে পিষিস সেটা আমরা সবাই জানি, কি তাই না গাইস? নিস্তব্ধ, একদম বাজে কথা বলবি না। এখন বাজে কথা না, এখন বাজে কথা। নিস্তব্ধ সবগুলোকে দৌড় করিয়ে বাগানে নিয়ে এলো। এ কি, সবাই গেল কোথায়? পায়েল ট্রেতে নাস্তা নিয়ে এসে দেখে ছেলে পেলে সব ওধাও। আরে ভাবি, আপনি এত কষ্ট করতে গেলেন কেন? রাখুন রাখুন, ওরা তো গেল বাইরে গেছে, এসেই পড়বে। তিনজন পুনরায় গল্পে মগ্ন হয়ে পড়লো। আয়ানা তাসফিকে ফিসফিস করে চলল, নিস্তব্ধ তোমায় ছুঁয়েছে? মানে ইন্টিমেন্ট? তাসফি মাথা নাড়িয়ে দুষ্টু হেসে বলল, কি যে বলেন না আপু, ছুতে চাইলেই আমি দেব নাকি?
এত সোজা? আমাকে সে বউ হিসেবে মানে না, আমার কাছে কেন আসবে বলুন তো? আমিও বা কেন দেব? তাছাড়া ওই অহংকারী পুরুষের ছোঁয়া পেতে তো আমি মরে যাচ্ছি না, তাই না বলুন? তাসফির কথায় আয়ানা আরশি দুজনেই চোখ বড় বড় করে চাইল। কি দেখছে তারা? নিস্তব্ধর পুচকে বউ তো, সে তো বউ নয়, একদম ধানি লঙ্কা। কোথায় এই মেয়ে লজ্জা টজ্জা পাবে? অথচ আরশিও সায় দিয়ে বলে, হ্যাঁ তাই তো, একদম ওই হতচ্ছাড়াকে কাছে ঘেঁষতে দিবে না। বউ মানে না, আবার কাছে আসা কিসের? একদম নাকে দড়ি দিয়ে ঘোরাবে। আয়ানা বলল, কি গো মেয়ে, তবে আমার বন্ধুকে আবার বেশি কষ্ট টষ্ট দিও না যেন, সময় মতো কাছে টেনে নিও, কিন্তু অতিরিক্ত জ্বালিও না, তাহলে সে আবার অতিষ্ঠ না হয়ে যায়। তাসফিও মিষ্টি করে হেসে দিল, জ্বালানো তো কেবল শুরু। অহংকারী পুরুষের অহংকার সে টুকরো টুকরো করে ভেঙে দিবে। গধূলির বিকেল, আকাশের সূর্যি মামা পশ্চিমে অস্ত যাবে যাবে ভাব। সূর্যর পূর্বে বাগানের সৌন্দর্য আরো যেন বৃদ্ধি করেছে, সঙ্গে বিভিন্ন ফুলের মন মাতানো সুবাসে হৃদয়কে পুলকিত করেছে। চার বন্ধু হাসি ঠাট্টায় মত্ত, যার যার নিজ কর্মব্যস্ততায় থাকায় এখন আর আগের মতো তেমন একটা আড্ডা দেওয়া হয় না। মেডিকেল ক্যাম্পাসের হাসি ঠাট্টার সঙ্গে সপ্তাহে সপ্তাহে প্রুফ দেওয়ার আনন্দগুলো এখন আর নেই। লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাওয়ায় কেউ আর কাউকে এখন আর অযথা রাগ দেখায় না। মারামারি খুনসুটিও কমে এসেছে। সৃজনের এক ছেলের বয়স প্রায় বছর খানেক হবে। বন্ধুদের মাঝে সেই প্রথম বিয়ের হালখাতা পূর্ণ করেছে। মাহিন চাকরির সূত্রে যশোরের একটা হসপিটালে কর্মরত। আয়ানার বিয়ে হয়েছে কিছু মাস আরশির সামনে হবে। সুজন ছন্ন ছাড়া তার কোনো পেশাই ভালো লাগে না, তবুও আঙ্কেলের অনুরোধে নিস্তব্ধ জোর করে তাকে হসপিটালে বসতে রাজি করিয়েছে। বিয়ের জন্য সুজনের মা সারাক্ষণ বিলাপ করতে থাকে, অথচ সুজনের এক কথা, কি যে বলো না মা, বিয়ে আবার জীবনের কোনো অধ্যায়ের মাঝে পড়ে নাকি? বিয়ে হলো একটা ফালতু বিষয়। বিয়ে করে সারাক্ষণ বাবার মতো তোমার হাতে হাজারটা মায়ের খেতে আমি রাজি নই মা। শেষে বাবার মতো বোকা মহিলা যদি আমার কপালে জোটে তবে তো ভারী বিপদ। তার চেয়ে বরং তুমি আসু, তাকে বিয়ে করিয়ে দাও না মা। ওর বয়স তো 18 হয়েছে, একদম ফার্স্ট ক্লাস, বুঝলে? সুজনের মা রাহেলা বেগম চোখ গরম করে ছেলের দিকে তাকাবেন। ছেলে বলে কিনা সে বোকা? হাই খোদা, এই ছেলেকে সে কি করে মানুষ করবেন? কত করে তো বলে, তোর কোথাও পছন্দ আছে কিনা বল বাবা, তবুও বিয়েটা কর, আমরা সেই মেয়েকেই ঘরে তুলে আনবো। সুজন তবুও এক পায়ে নারাজ, বলবে, কি যে বলো না আমার মিষ্টি বোকা মা, আমার পছন্দ থাকলে তো তুমিই সবার আগে জানতে। কি বলো, জানতে না? এই সুজনের পছন্দ হবে এমন কোনো মেয়ে পৃথিবীতে আছে নাকি? থাকবে কি করে? এই ভাগ্যবান সুজনের জন্য কি আর যে সে মেয়ের জন্ম হবে? যেদিন আমার মতো হ্যান্ডসাম ছেলের জন্য রূপসী মেয়ে আসবে, যাও যাও মা, সেই দিনই আমি বিয়ে করব। রাহেলা বেগম ছেলের দিকে করুণ চোখে তাকিয়ে থাকেন। এই দামড়া ছেলেকে আর সে কি বা বলতে পারবে? মারতে তো আর পারবে না। হাসি ঠাট্টার মাঝে নিস্তব্ধ সুজনের কাঁধে হাত রেখে বলো, তৃপ্তিকে এবার নিজের মনের কথাটা বলে দিতে তো পারিস, তাই না? নিস্তব্ধর কথায় সবাই সায় দিল। সুজন আশ্চর্য হয়েই ভঙ্গিতে বলল, কি বলছিস কি ভাই তোরা? আমি ওই অতৃপ্ত আত্মাকে আবার কি বলতে যাব? ও নির্ঘাত আমার গলা টিপেই মেরে ফেলবে। আমি কিছু বলা বলির ভেতর নাই রে ভাই। বন্ধুগণ হতাশ হয়, আর কত বোঝাবে তারা? ওরা স্পষ্ট দেখতে পায় তৃপ্তির জন্য সুজনের চোখে ঠিক কতটা ভালোবাসা, সেই কলেজ লাইফ থেকে, অথচ ছেলেটা স্বীকার করতেই নারাজ। সুজন মনে মনে কৌতুক হেসে বলে, বলে দিলেই কি আর হবে নিস্তব্ধ? তৃপ্তি আমায় এক কথায় প্রত্যাখ্যান করবে, কারণ ওর মনে যে শুধুমাত্র তোর বসবাস, ওর মনের দখলদারি যে শুধুমাত্র তুই। প্রত্যাখ্যানের তীব্র যন্ত্রণার চেয়ে না বলে যন্ত্রণা পাওয়া যে অমৃতের সমান। এই আসি, বেশ, এই তো। চার বন্ধু বাইরে থেকে এসে দেখলো যুবতীগণ বসে বসে প্রীতির আলাপ করছে। মাহিন টিটকিরি মেরেই বলল, মেয়ে মানুষ হচ্ছে ব্রয়লার মুরগি, যেখানেই মানুষ দেখবে ব্রয়লার মুরগির মতো মুহূর্তেই গলে সিদ্ধ হয়ে আলাপ করতে বসে পড়বে, বুঝলি সৃজন?
আরশি ফুঁসে উঠল, কেন রে? আর তোরা কি উট পাখি যেখানেই যাস গলা উঁচু করে সিগারেট টানতে শুরু করে দিস? এই যে বাইরে থেকে আসলি, তোরা গল্প করিসনি, সিগারেট খাসনি? আস্তাগফিরুল্লাহ, আমরা কেন সিগারেট ফিগারেট খাই না, আর মাঝে মাঝে এই সৃজন একটু আধটু খাই আর কি। সুজন মাহিনের মাথায় টোকা মারতেই তার সম্বিত ফিরল, সঙ্গে সঙ্গে সে জিভ কাটল। ইস, হিসাবে গন্ডগোল হয়ে গেছে রে। সুজনের পিছে গিয়ে ফিসফিস করে বলল, আন্টি এখানে আসে, তুই আমায় বলবি না আহামক, তোরে এখন জুতো পেটা করতে মনে চাইছে। এতদিনে তিলে তিলে গড়া প্রেস্টিজ তোরা এক নিমিষে ধুলে মিশিয়ে দিলি রে। অনিমা বেগম সরু চোখে ছেলে আর তার বন্ধুদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগেই সে আর বাসন্তী নিচে নেমে এসেছে। অনিমা বেগম ছেলের দিকে তাকিয়ে বলেন, তা তুমিও সিগারেট খাও নাকি বাবা? নিস্তব্ধ তুতলিয়ে বৃথা হাসার চেষ্টা করলো। মাহিনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, না না মা, কি সব বলো না, আমি ওসব ছাইপাশ খাই নাকি? আমি খাই না, ওরাই মাঝে মাঝে খায় আর কি, আমি নিষেধ করি। বেয়াদব, একেবারে আমার কথা শোনেই না। তুমিও বাবার মতো গোয়েন্দাগিরি শুরু করেছো মা, এটা কিন্তু একদম ঠিক নয়। অসভ্যের দল, তার প্রেস্টিজ পাঞ্চাস্ট করার ধান্দা নিয়ে এসেছে। তাসফি আর চোখে তাকালো নিস্তব্ধর দিকে। তার ভারী মজা লাগছে লোকটাকে এমন হেনস্থা হতে দেখে। সকলে হাসি ঠাট্টার মাঝে মাহিন আর চোখ বাসন্তীর দিকে তাকালো। আজ পরিস্থিতি ভিন্ন না হলে ওই মিষ্টি মেয়েটা তার জিম্মায় থাকতো। হোক না, বয়সে সে ছোট, ভালোবাসায় আবার বাছবিচার কিসের? ওই যে মেয়েটার বুকে হাজার কষ্ট চেপে রেখে কিভাবে সকলের সঙ্গে হাসি মজা করছে। কেউ কি তার ভেতরের লুকানো ব্যথা কি বুঝতে পারে? কিন্তু মাহিন তো পারছে। পরিস্থিতি আজ তার অনুকূলে, তাই তো সে চেয়েও আজ মেয়েটার কাছাকাছি যেতে পারে না। সিগারেট সিগারেট আমায় ধোকা দিয়েছে, সিগারেট খাওয়াই নাকি অপরাধ হইয়াছে। আরে সিগারেট খাওয়া নাকি অপরাধ হইয়াছে? সিগারেট খাইয়া আজ আমি গাজার নৌকায় ঘুরি, তবুও মা আমায় আবার দেয় ঝাড়ি। কি হচ্ছে এখানে? নিস্তব্ধ ধমকে উঠল তাসফিকে। এই মেয়ের বানানো গান শুনে তার ফুরফুরে মেজাজটা মুহূর্তেই খিঁচিয়ে গিয়েছে। সে বেশ বুঝতে পারছে তাকে জ্বালাতনেই এই গান গাওয়া হচ্ছে। তাসফি দাঁড়িয়ে ছিল বেলকুনিতে, নিস্তব্ধর প্রশ্নে ভাবলেশহীন কণ্ঠে জবাব দিল, বারে দেখতে পাচ্ছেন না কি করছি? আকাশ দেখছি, সঙ্গে স্পেশাল গানও তো গাইছি, শুনতে পাচ্ছেন না ডাক্তার সাহেব? তাসফির খাপ ছাড়া জবাবে নিস্তব্ধ রাগ তরতর করে বেড়ে গেল। পুরুষটি রমণীর মাঝে থাকা দূরত্বটুকু ঘুচিয়ে নিল, দুই হাত শক্ত করে চেপে ধরল বেলকনির রেলিং এর সাথে। আরে একটু নিচে হলে তো পুরুষটি, অহংকারী পুরুষের নিঃশ্বাস আশ্রে পড়ছে রমণীর চোখে মুখে। তাসফি চোখ বুজে নিল নিমিষেই। রমণীর মুখের কাছে নিজের মুখ নিয়ে পুরুষটি ফিস ফিস করে ভয়ঙ্কর হুমকিমূলক বাক্য আড়ালো, এলো যা এত জ্বালাতন কেন করছো আমায় বোকা মেয়ে? আমার জ্বলন্ত অনলের পাশ হতে নিজেই যেন পুড়ে ছাই হয়ে যাবে, মনে রেখো নাবালিকা মেয়ে, তাই সাবধান। নিস্তব্ধ তাকে ছেড়ে দিয়ে ভেতরে চলে গেল। তাসফি ফিসফিস করে বলল, তাহলে কেন পড়াচ্ছেন না? আমিও তো চাই আপনার অনলে পুড়িয়ে আমায় ছাই করে দিন না, নিঃশেষ করে দিন এই তাসফির অস্তিত্ব, হৃদয়ে এঁকে দিন চন্দ্রের মতো মিষ্টি কলঙ্ক। আপনার অনলের আগুনেই পুড়তেই তো প্রহর গুনছি, অহংকারী পুরুষ। পরদিন তাসফির বাবা মোস্তফা সাহেব এসেছেন মেয়েকে দেখতে। ভদ্রলোক আবেগে আপ্লুত হয়ে পড়ল মেয়েকে দেখে। কদিন পর হয়তো সে আর এই আদুরে মুখখানা দেখতে সুযোগও পাবে না, কে বলতে পারে। বাবাকেই দেখতেই তাসফি অদৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। আস্তে মামুনি, পড়ে যাবে তো, এখনো তোমার ছটপটানির স্বভাব গেল না মামুনি। চুপ করে থাকো তো বাবা, মনে হচ্ছে কত জনম তোমায় দেখি না। দাদিকে কেন আনোনি? বুড়িকে বলবে সে যেন তার আনহুকে আর কল না দেয়। মেয়ের অভিমানে মোস্তফা সাহেব মুচকি হাসেন। নিস্তব্ধ বাসায় থাকায় সেও শ্বশুরের সাথে কুশল বিনিময় করলেন। যতই হোক একমাত্র শ্বশুর তার, তাছাড়া সে একজন ডক্টর, কর্তব্য জ্ঞানহীন তার পক্ষে মোটেও সাজে না। ওইসব ছেলে মানুষই অন্য কারোর দ্বারা সম্ভব। মোস্তফা সাহেব এসেছিলেন,
তাসফির ভর্তির কাগজপত্র দিয়ে যেতে। নিলয় সাহেব নাকি তাকে বলেছে। আবার সন্ধ্যার মাঝেই সে প্রস্থান করেছে। তাসফির মন খারাপ হলো, আবার কবে তার বাবা আসবে। তার বাবা না আসুক, সে ঠিক সপ্তাহখানেক পরে ওই বাড়ি অবশ্যই যাবে, আর তার একমাত্র বাবাকে একদম চমকে দেবে। ডিনার শেষে দাদু সকলকে বলেন, অনেকদিন তো ছেলের গদিতে থাকা হলো, এবারে আমি আমার পৈতৃক নিবাসে ফিরতে চাই। আবার কোনো নাতি নাতনির বিয়ে হলে তখন আবার আসব। সকলকে বারবার করে থাকতে বললেও ওসমান শেখের কথায় তিনি থাকবেন না। পরের দিন ভোরের দিকেই দাদু রওনা হলো। অনেকটা পথ পাড়ি দিয়ে যেতে হবে। তাসফির মনটা আরো খারাপ হলো। 2 দিন দাদুর সাথে গল্প করে বুড়োটার প্রতি ভারী মায়া জন্মে গিয়েছে। যাওয়ার আগে দাদু তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে গেল, ভালো থেকো দাদু ভাই। আর ওই অসভ্যটা তোমায় বিরক্ত করলে সোজা এই দাদুর টেলিফোন নাম্বারে একটা কল করবে, ব্যাস ওর শয়তানি একদম ঘুচিয়ে দেব। কি ব্যাপার বলো তো তাসফি, মুখটাকে এমন শুকনো করে কচু পাতার মতো বানিয়ে রেখেছিস কেন? আরে বাবা, দাদু গেলে আবার এলো বলে। চল তো, আজ আমি আর বাবা তোর ভর্তির ফর্মালিটিস গুলো পূরণ করে বাহিরে ঘুরবো। চল চল, ভেতরে চল।